পাখির ব্যবসা ধীরে ধীরে যত বড় হচ্ছিল তত কিন্তু শঙ্করের সঙ্গে আমার যোগাযোগ যাকে বলে একটু কমেই আসছিল। সেদিন সকালে একটা বড় পাখির অর্ডার ছিল। সেই সূত্রেই এক ভদ্রলোক আমার বাড়িতে এসেছিলেন। একেই বাড়ির ছাদে পাখির থাকার ব্যবস্থা করতে অনেক খরচা হয়ে গিয়েছিল কয়েক মাস আগে। তাছাড়া পাখির দেখাশোনার জন্য দুজন লোক রাখা, এই সমস্ত প্রথমে একটু ব্যয়বহুল মনে হলেও শঙ্করের কথা শুনেছিলাম। শঙ্কর বলেছিল, বুঝলি শান্তনু, যখন কোনো কিছু শুরু করতে হয় তখন প্রথমেই একেবারে তাতে বেশি কিছু ইনভেস্টমেন্ট না করে অল্প অল্প করে সেটাকে বড় করার চেষ্টা করতে হয়। তবে কিছু কিছু ব্যবসা থাকে যেখানে প্রথমেই বেশ কিছু টাকা ইনভেস্টমেন্ট করতে হয়, তারপরে সেটা আস্তে আস্তে গুছিয়ে নিলে পরে সেই টাকার দ্বিগুণ লাভ পাওয়া যায়। তুমি যে ব্যবসা করতে চাইছো তাতে কিন্তু প্রথমে একটা বড় অঙ্কের টাকা খরচ করতেই হবে। শঙ্করের কথা তখন একটু অন্যরকম মনে হয়েছিল। ভেবেছিলাম শঙ্কর এই ব্যবসার কি বোঝে, গোয়েন্দাগিরি করা আর ব্যবসা দুটো তো সমান নয়। কিন্তু পরে বুঝেছিলাম, তাই শঙ্করের জোড়াজড়িতে বেশ খরচ করে ওপরের ছাদকে পাখির থাকার উপযুক্ত তৈরি করি। পরে দুজন লোক রাখি, এতে বেশ কিছুটা খরচপাতি হয় বটে। ফলে 2 মাস একটু সমস্যায় চললেও পরে বুঝতে পেরেছিলাম শঙ্করের কথাতে সমস্ত কিছু বড় করে তৈরি করেছিলাম বলেই বেশি অর্ডারের কাজ এখন নিতে পারছি। সেদিন সকালেই এক ভদ্রলোক এসে ব্যবসার ব্যাপারে বেশ লাভের কথা বলেছিলেন। আসলে তারও একটা পাখির ব্যবসা রয়েছে। সেই ব্যবসাতেই তার সঙ্গে হাত লাগিয়ে কিছু কাজ করতে পারলে আমিও খানিকটা আলাদা করে টাকার মুখ দেখতে পাবো। মনে মনে হিসাব করে দেখে তার কথায় রাজি হয়েছিলাম। তবে ব্যবসার কথা তো আর একদিনে হয় না। দ্বিতীয় দিনও ভদ্রলোক এলেন। একতলার ঘরে বসে চায়ের কাপে চুমুক দিতে দিতে তাকে বললাম, ব্যাপার কি শশধরবাবু, আপনার মুখটা কেমন যেন বলে মনে হচ্ছে আজ? কোনো কারণে মেজাজ বিগড়েছে নাকি? মেজাজ বেগর ভাই অন্য কারণে রয়েছে। আপনাকে তো আগেই বলেছি, এই জয়ন্তপুর ছাড়াও বন্ধনগড়ের কাছে আমার একটা বাড়ি রয়েছে, পুরনো পৈতৃক বাড়ি। সেখানে এখন সচরাচর খুব একটা যাওয়া হয় না, বাড়িটা বন্ধই থাকে। মাঝে মাঝে গিয়ে দেখে আসি শুধু। আমার সঙ্গে আমার কাজের লোক হরিহর গেলে দরজাগুলো খুলে একটু ঝাড়পোছ করে আসে। তা কাল সকালে হরিহরকে পাঠিয়েছিলাম সেই বাড়িটা একবার দেখে আসতে। আপনি তো জানেন ব্যবসার অবস্থা এখন কেমন, তার জন্যই তো আপনার কাছে আসা। তাই আমার যাওয়ার সময় বা ইচ্ছে কোনোটাই ছিল না। হরিহর কাল ফিরে এসে এক অদ্ভুত গল্প শোনালো। ছোড়াটা বড় বদ হয়েছে, এমন বানিয়ে বানিয়ে গল্প বলে যেন ভাবে আমায় বোধহয় ভয় পাইয়ে দেবে। কিন্তু হরিহর মিথ্যে মিথ্যে এমন করে কথা বলতো না আগে কখনো। কেন যে এখন এমন কথা বলছে কে জানে। আরে কি হয়েছে সেই কথাটাই বলুন না, কি বলেছে হরিহর? হরিহর আর কি বলবে, সে নাকি ঘরের দরজাগুলো খুলতে গিয়ে দেখেছে একতলার একটা ঘরের দরজার তালা নাকি ভাঙা। তাছাড়া সেই ঘরে নাকি কেউ একটা ভেতরে ঢুকেছিল। অবশ্য ঘরের মধ্যে থাকা পুরনো জিনিসপত্র আসবাবপত্র যেমন ছিল আর কি, সব কিছুই আগের মতোই আছে। চুরি হয়নি কিছুই। ঘরের তালা ভাঙা, ঘরের ভেতরে লোক ঢুকেছিল, অথচ কোনো কিছু চুরি হয়নি। হয়তো চোর ঢুকেছিল কিন্তু আর সুযোগ পায়নি, তাই তাড়াতাড়ি বেরিয়ে যেতে হয়েছে। কিন্তু ওই পুরনো বাড়িতে চুরি করার মতো কিছু কি ছিল? সেটাই তো আসল সমস্যা। ওই বাড়িতে চুরি করার মতো তো কিছুই নেই। পুরনো ভাঙা চোরায় আসবাবপত্র, আবার লোকে তালা ভেঙে চুরি করতে ঢুকবে কি? ওসব বাইরে ফেলে দিলে আগুনের জ্বালানির কাজ ছাড়া আর কিছুই হবে না। আপনার কাজের লোক হরিহর যে মিথ্যে কথা বলছে না, সেই ব্যাপারে আপনি একদম নিশ্চিত তো? এটাই তো বুঝতে পারছি না। হরিহর সহজে মিথ্যে কথা বলে না। আমার বাড়িতে এসে প্রায় 10 বছর ধরে রয়েছে। আর তাছাড়া এমন একটা ব্যাপারে মিথ্যা কথা বলে হরিহরের কি লাভ? আচ্ছা, আপনি একটা কথা বলুন তো,
হরিহর কি এর মধ্যে আপনাকে ওই বাড়ির কেয়ারটেকার কিংবা দেখাশোনা করার জন্য কাউকে রাখার কথা বলেছে? আমার কথায় শশধরবাবু একটু অবাক হলেন। আমি হেসে বললাম, এই সমস্ত কাজের লোকেদের ক্ষেত্রে একটা ব্যাপার কিন্তু বেশ ভালোভাবে কাজ করে। তারা অন্যান্যদের মাঝে মাঝে সাহায্য করতে চায়। হতেই পারে আপনার বাড়ির কেয়ারটেকার কিংবা দেখাশোনার জন্য কোনো একজনকে কাজ জুটিয়ে দেওয়ার চেষ্টা করছে। আপনার সত্যি বুদ্ধি আছে শান্তনু বাবু, আপনার কথাটা আসলে ঠিকই, কিন্তু সমস্যা হলো হরিহর কিন্তু এর মধ্যে কারোর কথা বলেনি, এর আগেও না, এমনকি ওখান থেকে ঘুরে আসার পরেও না, আজ পর্যন্ত কোনো দিনই বলেনি। একবার সেখানে পাহারা পর্যন্ত বসাবার কথা বলেনি। মনে করেছিলাম হয়তোবা শশধরবাবুর বাড়ির কাজের লোকটি তেমনই কিছু একটা ভেবেছে, কিন্তু যখন শশধরবাবু সে ব্যাপারে কোনো কথা বললেন না, তখন বুঝতে পারলাম আমার অনুমান মিথ্যে। সেদিনের মতো শশধরবাবুকে আর কোনো প্রশ্ন করলাম না। ব্যবসার কথাবার্তা বলে তিনি চলে গেলেন। আর সেদিন বিকেলের দিকেই আমার সঙ্গে কথা হলো আমার সেই গোয়েন্দা বন্ধু শঙ্করের সাথে। কি ব্যাপার, পাখি নিয়ে এতই ব্যস্ত হয়ে পড়লে যে আমায় ভুলে গেলে? বলি, তোমার শ্রীচরণ আমার বাড়িতে দাও একটু, অনেকদিন যে বললো না এ বাড়িতে। এই দেখো, একেই বলে বোধহয় কাকতালীয় ঘটনা। আমি আর সন্ধ্যাবেলায় তোমায় ফোন করতেই যাচ্ছিলাম। আসলে একটা অদ্ভুত ব্যাপার নজরে পড়েছে। যদিও সত্যি মিথ্যে কোনো কিছু ঠিকভাবে জানা যায়নি, তবে ব্যাপারটা কিন্তু মেলাতে পারছি না, বুঝলে? তাহলে এক কাজ করো, সন্ধ্যের পর তো তোমার কোনো কাজ থাকে না, সন্ধ্যার পরই চলে এসো, চায়ের পর্ব নিয়েও বসা যাবে, তখন না হয় তোমার কথাও শুনবো। এদিকে কিন্তু মিস্টার রায় একটা কাণ্ড বাঁধিয়ে ফেলেছেন, সে কথাটাও তোমাকে বলবো। বাড়িতে চলে এসো, বুঝলে? টেলিফোনে সমস্ত কথা বলাটা খুব একটা আমার ভালো লাগে না। শঙ্কর মিথ্যা বলেনি, তার কথাতে আমিও সমর্থন করলাম। তাই আজ সুযোগ বুঝে বেরিয়ে পড়লাম। সন্ধ্যার দিকে শঙ্করের ঘরে গিয়ে যখন পৌঁছলাম, তখন শঙ্করের কাজের লোক নিমাই চায়ের পার রেডি করছে। এদিকে বাইরে তুমুল বৃষ্টি হচ্ছে এবং তার সঙ্গে গরম গরম চা আর মুচমুচে করে পাঁপড় ভাজা হাজির। হাতে খানিকটা পাঁপড় ভাজা তুলে কড়মড় করে কামড়াতে কামড়াতে শঙ্কর বলল, শুনেছো কিনা জানি না, তবে নন্দনপুর জেলখানা থেকে সপ্তাহখানেক আগে একজন কয়েদি পালিয়েছে। এবার সমস্যাটা হলো, সেই কয়েদিকে নাকি জয়ন্তপুরে দু একবার দেখা গেছে, যদিও লোকেদের কথায়, কিন্তু তাকে কোথায় দেখা গেছে সে ব্যাপারে নিশ্চিন্তে জানা যায়নি। তবে মিস্টার রায় গোটা ব্যাপারটা নিয়ে তদন্ত করে চলেছেন। লোকটা কি করে পালালো সেটাই তো আশ্চর্যের ব্যাপার। কাল সকালে মিস্টার রায়ের সঙ্গে একবার নন্দনপুর জেলে যেতে হবে। যদিও নন্দনপুর থানা এখন দাসবাবুর আন্ডারেই পড়ছে, তবু সেই থানার যে অফিসার আছে তার সঙ্গে আবার মিস্টার রায়ের বেশ ভালোই পরিচয়। তাদেরই যোগ সাজস কিনা সেটাই দেখার আর কি। গোটা ব্যাপারটা মিস্টার রায় নিজের হাতেই দেখছেন। তার মানে নতুন কেসে হাত দিতে যাচ্ছ? আর সেই জন্য আমায় মনে পড়েছে। এমনি এমনি কি আর বলি, কাজের সময় তোমার আমায় মনে পড়ে। কথাটা তেমন নয়, আসলে একটা জটিল ব্যাপারে বেশ কিছুদিন ধরেই জড়িয়েছিলাম। তাছাড়া খোঁজ খবর পেয়েছিলাম তোমার যে পাখির ব্যবসা বেশ রমরমিয়ে চলছে, তাই তোমায় আর বিরক্ত করতে চাইনি। দেখো, আমরা মাঝে মাঝে এই কথাগুলো বলে থাকি যে কেউ ব্যস্ত ছিল বলে আমাদের খোঁজ খবর করেনি। আসলে ব্যাপারটা কিন্তু তা নয়। আমরা নিজেরাও যেমন ব্যস্ত থাকি তেমন অন্যরাও ব্যস্ত থাকে, অথচ নিজেদের ব্যস্ততাকে গুরুত্ব না দিয়েই আমরা অন্যদের ব্যস্ততাকে বেশি গুরুত্ব দিয়ে ফেলি। এই তুমি যেমন তোমার কাজে ব্যস্ত ছিলে বলে আমায় বিরক্ত করোনি, আবার আমিও আমার কাজে ব্যস্ত ছিলাম বলে তোমায় বিরক্ত করিনি। ঠিক আমার যখন তোমায় প্রয়োজন পড়ল তখনই আমি তোমায় টেলিফোন করলাম। প্রয়োজনের সময় খোঁজ নেওয়াটাকে স্বার্থপরতা বলে না, অত ভুল ভেবো না। প্রয়োজনের সময় আমরা তাদেরকেই মনে করি যারা আমাদের কাছের মানুষ হয়, বুঝলে? শঙ্করের মুখে এমন লম্বা চওড়া একটা কথা শুনে বেশ অবাক হয়ে বললাম, কি ব্যাপার বলো তো? তোমার মুখে এমন কথা তো আমি খুব একটা শুনিনি এর আগে কখনো।
শঙ্কর প্রথমে একটু ইতস্তত করল, তার টেবিলের দিকে তাকিয়ে চোখে একটা বই পড়ল। সেটা তুলে এনে দেখলাম একটা ইংলিশ বই, হিউম্যান সাইকোলজির ওপরে। বইটার কয়েকটা পাতা উল্টে বুঝতে পারলাম কেন শঙ্করের মুখে এমন অদ্ভুত কথা বেরোচ্ছে। আসল কথাটা শোনো, তোমার কাজে লোকেরা আছে, তারাই না হয় ব্যাপারটা সামলে নিতে পারবে। কাল সকালে মিস্টার রায় এলে আমার সঙ্গে চলো একবার নন্দনপুর জেলে, সেখানে গিয়ে একবার না হয় কথা বলবো। শঙ্করের কথায় আর কোনো আপত্তি করলাম না, কিন্তু আমি যে একটা কথা বলতে এসেছিলাম সেটাই ভুলে যাচ্ছিলাম। উঠে যাওয়ার সময় বললাম, এই দেখো, তোমার কথা শুনে আমি আমার আসল কথা বলতেই ভুলে যাচ্ছিলাম। তারপর শোনো। এই বলে শশধরবাবুর সমস্ত কথাটাই খুলে বললাম শঙ্করকে। শঙ্কর কথাগুলো শুনে একটু চুপ করে রইল। দুহাত মুখের সামনে রেখে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, বেশ, চিন্তা করো না, বাড়তি কিছু হোক বা না হোক ব্যাপারটা একবার দেখবো, কিন্তু আগেই নন্দনপুর থেকে পালিয়ে যাওয়া খুনির ব্যাপারটা তদন্ত করার দরকার। বাড়ি থেকে যখন কিছু চুরি যায়নি তখন নিশ্চিন্তে থাকা যেতে পারে কয়েকটা দিন, কিন্তু এই খুনিকে বেশি দিন অপেক্ষা করাতে গেলে সমস্যা হবে, কারণ এই খুনি একজনকে খুন করে বাইরে বেরোলেও আরও দুজনকে খুন করার কথা বলেছিল। শঙ্করের কথায় দুশ্চিন্তায় পড়লাম বটে, তবু চলে এলাম। বেশিক্ষণ সময় আর নিলাম না, তাছাড়া কাল সকালে বেরোতে হবে, তাই বাড়িতে ফিরে কিছু কাজ মিটিয়ে রাখতে হবে। পরদিন সকালে যথারীতি শঙ্করের বাড়িতে এসে দেখলাম মিস্টার রায় এসে পড়েছে। আমায় দেখে বললেন, এই তো শান্তনুবাবু এসে পড়েছেন, তাহলে আর দেরি করা কেন? চলুন শঙ্করবাবু, তাহলে রওনা দেওয়া যাক নন্দনপুর জেলার উদ্দেশ্যে। হ্যাঁ, তবে তার আগে কয়েকটা কথা পরিষ্কারভাবে বলে নেওয়া দরকার। দেখুন মিস্টার রায়, যদি জেলের কোনো গাফিলতি থাকে তাহলে কিন্তু এই ব্যাপারে আমি মাথা ঘামাবো না। আইন যদি নিজের কাজ ভালোভাবে না করে তাহলে সেক্ষেত্রে এখানে আমার মাথা ঘামিয়ে কোনো লাভই হবে না। শুধুমাত্র আপনার কথাই কিন্তু আমি ব্যাপারটা হাতে নিচ্ছি, কিন্তু আপনাকে এই ব্যাপারটাও বলে রাখলাম যে আপনিও একটু ভেবে দেখবেন। আপনি নিশ্চিন্তে থাকুন শঙ্করবাবু, নন্দনপুর জেলের জেলা আমার পরিচিত, তার কোনো ভুল আছে বলে মনে হয় না। তবে বুঝতেই পারছেন, সবসময় সব কিছু ঠিকঠাকভাবে হয় না, তার মাঝে মাঝে গলদ থেকেই যায়। তবে জেনে শুনে কেউ এমন কাজ করবে বলে আমার তো মনে হয় না। বিশেষ করে একজন খুনি যখন জেল থেকে পালিয়েছে, সেক্ষেত্রে এমন কোনো সমস্যা থাকার কথা নয়। আর চলোই না, আগে গিয়ে দেখি, তারপর না হয় ভাবা যাবে। আমরা তিনজন বেরিয়ে পড়লাম পুলিশের জিপে করেই। বেশ কিছুক্ষণের মধ্যে নন্দনপুর জেলের কাছে গিয়ে পৌঁছলাম। গেটে যে দারোয়ান থাকে তার সঙ্গে কথাবার্তা বলে জেলার সাহেবের কথা বলতেই একটু পরেই সে এসে আমাদের নিয়ে গেল। একটা ঘরে গিয়ে আমরা বসলাম। একটু পরেই জেলার সাহেব মুকুন্দ সান্যাল এসে মিস্টার রায়ের সঙ্গে আলাপ পরিচয় করে শঙ্করের দিকে তাকিয়ে বললেন, আরে শঙ্করবাবু, আমার যে কি সৌভাগ্য আপনি এখানে। মিস্টার রায় আপনার কথা আগেই বলেছিলেন, কিন্তু দেখুন না, এমন একটা ব্যাপারে আপনাকে আসতে হলো, কিন্তু আমাদের সিকিউরিটির ব্যাপারে কিন্তু কোনো সমস্যা হয়নি। আমি সব দিকে খোঁজ নিয়ে দেখেছি। লোকটা কিভাবে পালালো? দুপুরবেলা জেলের লোকেদের খাবার দেওয়া হয় রান্নাঘরের কাছে, সেখানে লম্বা লাইন থাকে, পাহারাদারও থাকে। জেলের পেছনের দিকে পাঁচিলটা 2 মানুষের চেয়ে বেশি উঁচু, মানে এত সহজে সেখান থেকে পালিয়ে যাওয়া সম্ভব নয়। পাহারাদারেরাও সেখানে থাকে, খাবার নিয়ে যে যার মতো খাবার ঘরের কাছে চলে যায়। খাবার ঘরের পেছনের দিকে ওই জলের পাম্পের পেছনের দিকে একটা পাঁচিল আছে। সেই সময় কোনোভাবে লোকটা সেখান থেকে বেরিয়ে ওই পাঁচিলের কাছে গিয়ে পৌঁছেছিল। এবার পাঁচিল টপকে লোকটা বাইরে কি করে গেল সে কথাটা আমি এখনও বুঝতে পারছি না, অথচ পাঁচিলের কাছে যাওয়া তো সাধারণ কোনো লোকের পক্ষে সম্ভব নয়। তার জন্যই তো শঙ্করবাবুকে ডাকা। শঙ্করবাবু যদি আশেপাশের জায়গাটা দেখে কিছু বুঝে উঠতে পারেন। আমরা সেখানে আর বসলাম না। সেখান থেকে বেরিয়ে খাবার ঘর যেখানে রয়েছে সেখানে দেখলাম সকালে রান্নার কাজকর্ম চলছে। লোকেরা আমাদের দিকে তাকিয়ে মাঝে মাঝে দেখছিল।
জেলে যাদের রাখা হয়েছে তাদের ঘরটা অন্যদিকে, যেদিকটায় সামান্য একটু ফাঁকা জায়গা রয়েছে সেখানে গিয়ে দাঁড়ালাম। চারদিকে মাটি সমান, আশেপাশে উঁচু কোনো গাছপালা নেই যেখান থেকে উঠে কেউ পালিয়ে যাবে। শঙ্কর চারপাশটা ভালো করে দেখে তারপর মাটির দিকে নজর করে একটা জায়গায় তার চোখ চলে গেল। সেদিকে মাটির একদম কোণের দিকে একটা ছোট্ট গর্ত, লাঠি কিংবা ওই জাতীয় কিছু দিয়ে সেখানে যদি গর্ত করা হয় তাহলে যেমনটা হয় খানিকটা তেমন। শঙ্কর বলল, এদিকে লোকজন খুব একটা আসে নাই বলছেন, তাই তো? আচ্ছা, তার মানে লোকজনের পায়ের ছাপ এদিকে পড়বে না। তাহলে এই গর্তটা হলো কি করে? শঙ্করের কথায় মুকুন্দবাবু, মিস্টার রায় সকলেই ঢুকে পড়ে দেখলেন সেই দিকে। আমিও দেখলাম। তারপরেই শঙ্কর পাঁচিলের কাছটায় গিয়ে দাঁড়ালো। এই পাঁচিলের উল্টো দিকে নিশ্চয়ই বাইরে যাওয়ার রাস্তাটা রয়েছে। হ্যাঁ, পাঁচিলের উল্টো দিকে একটা ছোট পুকুর আছে, তার সামনে খানিকটা জায়গা ফাঁকা মতো রয়েছে, একটা জঙ্গল মতো রয়েছে সেখানে। ওই দিকটায় চট করে তো লোকজন যায় না। তাছাড়া নন্দনপুরের এই দিকটা যে পরিত্যক্ত আপনি সেটা জানেন, আর তার জন্যই এইখানে জেলখানাটা বানানো হয়েছিল আর কি। এখান থেকে পুকুর পেরিয়ে বেশ খানিকটা গেলে তারপরে লোকালয়ে পড়বে। লাঠির গর্তের মতো জায়গাটা দেখার পরেই শঙ্কর হঠাৎ একটা অদ্ভুত প্রশ্ন করে বসল। আচ্ছা মিস্টার রায়, খুনির ব্যাপারে তো আপনি খোঁজ খবর নিয়েছিলেন, তার অতীতের ব্যাপারে কোনো কিছু জানেন? লোকটা একসময় কোনো একটা সার্কাসে কাজ করত, মানে অনেক আগে সেটা। তারপর সেই সার্কাস কোনো কারণে বন্ধ হয়ে গেলে সেখান থেকে বেরিয়ে এসে একটা দলের সঙ্গে চুরি করত। সেই দলের লোকেদের সঙ্গে কোনো একটা ব্যাপারে মনোমালিন্য হওয়ার পরে তাদের দলের একজনকে খুন করে ধরা পড়ে, কিন্তু সেই দলের এখনো দুজন বাকি রয়েছে। আমরা অনুমান করছি লোকটা তাদের ওপরে আক্রমণ করতে পারে, তাই ওদের ওপরে পুলিশের পাহারার ব্যবস্থা রাখতে হবে। তার কাছে যে কাজ করত সেটা সঠিক কি ধরনের কাজ করতো সেটা একটু বলুন তো। দেখুন, সত্যি বলতে গেলে কিন্তু তার স্বভাব চরিত্র বেশ ভালোই ছিল, আর জেলেতে সুষ্ঠু হয়ে থাকার জন্য বেশ নামও করেছিল। তাছাড়া সবার সঙ্গেই বেশ ভালোভাবে কথা বলতো। আমার সঙ্গেও তো একদিন অনেকক্ষণ কথা হয়েছিল। আর সার্কাসে সে যেহেতু লাঠির খেলা দেখাতো, তাই লাঠি নিয়ে বিভিন্ন ধরনের কসরত থেকে শুরু করে দড়ির ওপরে হাঁটা, এমন অনেক কাজ সার্কাসে সে দেখাতো সে ওই সময়। কল্লোল না কি যেন তার, হ্যাঁ কল্লোল না কি যেন তার একটা নাম ছিল, মানে তার ভালো নাম যেটা কল্লোল বা এরকমই কিছু একটা ছিল। হ্যাঁ, খুনির নাম কল্লোল হালদার, এই নামটা আমি একসময় শুনেছি সার্কাসে, কিন্তু এত উঁচু পাঁচিল বেয়ে কোনো কিছু সাহায্য ছাড়া বাইরে চলে যাওয়াটা সহজ ব্যাপার নয়। কিছু তো একটা ছিল। তুমি কি সন্দেহ করছো বলো তো শঙ্কর? আচ্ছা, জেলে তো এই লোকটার সঙ্গে কেউ না কেউ দেখা করতে আসতো, তাদের নিশ্চয়ই নাম ঠিকানা আপনাদের কাছে আছে। তার পরিবার বলতে তো তেমন কেউ ছিল না। একটি লোক তার সঙ্গে দেখা করতে আসতো সার্কাসের, সেই লোকটি তার পরিচিত ছিল, কিন্তু তার সঙ্গে এই খুনের কিংবা চুরির দলের কিন্তু কোনো সম্পর্ক ছিল না। শঙ্করের মুখে একটা হাসি ফুটে উঠল। মুকুন্দবাবুর কাছ থেকে সেই লোকটির নাম ঠিকানা জোগাড় করে নিতে বলল। তারপর জেল থেকে বাইরে বেরিয়ে আমরা জেলের পাঁচিল পেরিয়ে ঠিক পেছন দিকে সেই পুকুরের কাছে গিয়ে পৌঁছলাম। সেখানে সত্যি সত্যি সেই পুকুর আর জেলের দেওয়ালের মাঝখানে একটা জায়গা আছে। সেখানে বসে পড়ে শঙ্কর মাটিতে কি যেন খুঁজে দেখল বেশ কয়েকবার। তারপর এক জায়গায় হঠাৎ করে নজর চলে গেল। এই কদিন বৃষ্টি হয়নি, লোকটি জেল থেকে পালিয়েছে প্রায় 5 দিন হয়ে গেছে। এই 5 দিনের মধ্যে তার মানে স্পষ্ট বুঝতে পারলাম শঙ্কর কিছু একটা ভাবছে, এমন কিছু একটা যেটা ওই খুনি কল্লোল হালদারের ব্যাপারেই, কিন্তু সেটা সেই মুহূর্তে সে বলবে না। তবু প্রশ্ন করলাম, কল্লোল হালদার কিভাবে পালিয়েছে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কল্লোল হালদার এখন কোথায় আছে? না হলে যদিও পুলিশ পাহারা আছে, আর দুটো লোককে খুন করতে গিয়েও সে ধরা পড়তে পারে। বোকার মতো কথা বলছো। সে যদি এমন কিছুই ভাবতো তাহলে জেলে তার স্বভাব চরিত্র এরকম থাকতো না।
সে খুব ঠান্ডা মাথায় পরিকল্পনা করে এখান থেকে বাইরে যাওয়ার প্ল্যান যেহেতু করেছে, তাই পুলিশের জালে সে এত সহজে ধরা পড়বে না। পুলিশ যতদিন পর্যন্ত ওই দুজনকে পাহারায় রাখবে ততদিন পর্যন্ত ও কিছুতেই ওদের কাছে যাবে না। তার মানে আপনি বলছেন জাল পেতে চুপ করে বসে থেকে কোনো লাভ হবে না? জাল পেতে বসে থেকে কোনো লাভ হবে না ঠিকই, তবে জাল তুলে নিয়ে বসে থেকে লাভ হলেও হতে পারে। এবার ওই যে ঠিকানাটা আপনি নিয়েছেন, সেই নাম ঠিকানায় ওই লোকটির সঙ্গে আমাদের দেখা করতে হবে। তখনই আমরা বেরিয়ে এলাম এবং সেখান থেকে সোজা গিয়ে পৌঁছলাম সেই নাম ঠিকানা মতো লোকটির কাছে। দেখুন, আগে কল্লোল হালদার আমার পরিচিত ছিল, সে কথা আমি অস্বীকার করব না। সার্কাসে একসময় আমরা একসঙ্গে কাজ করতাম। তাছাড়া তার খবর শুনে সত্যি খারাপ লেগেছিল, কিন্তু সে এমন মানুষ ছিল না। সে যে দলের সঙ্গে ছিল সেই দলের লোকই ভালো ছিল না। কল্লোলের কাছেই শুনেছিলাম কোনো এক কাজে ওরা কল্লোলকে ঠকিয়েছিল। ওর পাওনা কোনো কিছুই ওকে দেওয়া হয়নি। তখন সেই থেকেই কল্লোলের একটা রাগ ছিল। তাছাড়া ওরা ওকে ভয় দেখাতো ধরিয়ে দেওয়ার জন্য। সে কারণেই হোক বা অন্য কোনো কারণে, তবে কল্লোলকে কেউ ফোন করতে পারে। তার মানে আপনি বলতে চাইছেন যে পুলিশের ভুল হয়েছে, পুলিশ ভুল করে কল্লোল হালদারকে গ্রেফতার করেছে, কি তাই তো? সে রাতে কি হয়েছিল সে কথা আমি ভালোভাবে জানি না। জেলে কল্লোলের সঙ্গে এ ব্যাপারে আমার কথা হয়নি। এমনকি আদালতে যখন কেসটা উঠেছিল তখনও কল্লোল এই কথা বারবার বলেছিল। আপনি আদালতের নথিপত্র দেখলে তা খুঁজে পাবেন। কল্লোল হালদার কি বলেছিল? কল্লোল যখন ওই লোকটির সঙ্গে, মানে ওর সঙ্গী যে ছিল বিমল মিত্র, তার সঙ্গে দেখা করতে গিয়েছিল, তখন ওর সঙ্গে একটা ছুরিও নিয়ে গিয়েছিল তাকে খুন করবে বলেই। কিন্তু কথা কাটাকাটির সময় কল্লোল ছুরিটা বার করলেও তাকে আঘাত করতে পারে না। সেখান থেকে চলে আসার সময় তার ছুরিটা ওই ঠিকানায় থেকে গিয়েছিল। কল্লোল যে বিমল মিত্রের বাড়িতে গিয়েছিল সে কথা অনেকেই জানত। পরদিন সকালে যখন বিমল মিত্রকে মৃত অবস্থায় পাওয়া যায় তখন সকলেই সন্দেহ করে কল্লোল কাজটা করেছে, আর তাই তাকে গ্রেপ্তার করা হয়। কিন্তু কল্লোল বারবার স্বীকার করেছে যে সে কাজটা করেনি। কথাটা শুনে শঙ্কর মিস্টার রায়ের দিকে তাকাতেই মিস্টার রায় বললেন, উনি কিন্তু ঠিক কথাই বলছেন। কল্লোল হালদার বলেছিল সে নিজে খুন করেনি, সে ছুরিটা ভুলবশত সেখানে রেখে এসেছিল। তাহলে এমনও তো হতে পারে যে কল্লোলকে কেউ ফাঁসাবার জন্যই ওই ছুরি দিয়ে বিমল মিত্রকে খুন করেছিল, এবং সেই ছুরিতে যেহেতু হাতের ছাপ পাওয়া গিয়েছিল একমাত্র কল্লোল হালদারের, আর তার জন্যই তাকে গ্রেফতার করা হয়। কিন্তু সমস্যা হলো বিমল মিত্রকে খুন করে এবং কল্লোল হালদারকে ফাঁসিয়ে দিয়ে কে বা কি করতে চাইবে? আচ্ছা, ওই দলের 4 জনের মধ্যে 2 জন তো এখনো জীবিত আছে। এমন কি হতে পারে যে ওই 2 জনের মধ্যে কেউ কাজটা করছে, কিন্তু তাহলে আর একজন? এদের ব্যাপারে ভালো করে খোঁজ খবর নেওয়া দরকার, তাহলেই কোনো না কোনো কিছু একটা বোঝা যাবে। আচ্ছা, আজ আমি চলি, প্রয়োজন হলে কিন্তু আবার আপনার সঙ্গে কথা বলতে আসবো। কল্লোলকে নির্দোষ প্রমাণ করার জন্য আদালত, উকিল পর্যন্ত আমি গিয়েছিলাম, কিন্তু কিছুই করতে পারিনি। এরপর আমরা সেখান থেকে বেরিয়ে গেলাম। একদিনে 2টো জায়গায় গিয়ে বেশ চাপ হয়ে গিয়েছিল। তাছাড়া কথাবার্তা বলার পর ফিরতে ফিরতে প্রায় দুপুর হয়ে এসেছিল। সেদিন আর অন্য কোথাও যাওয়া হলো না। সেখান থেকে ফিরে এসে থানায় ফিরে গেলাম। থানায় পৌঁছে কল্লোল হালদারের ফাইলটা নিয়ে শঙ্কর কিছুক্ষণ ঘাটাঘাটি করল। তারপর মিস্টার রায় বলল, কি বুঝছেন বলুন তো? কেউ একজন তো মিথ্যে কথা বলছে, সেটা কে বলছে সেটাই বোঝা যাচ্ছে না। সেটা খুঁজে বার করতে পারলেই কেসটা সহজ হয়ে যাবে। আচ্ছা, আজ বরং আমরা চলি, বুঝলেন? কাল সকালে একবার আপনার সঙ্গে কথা বলছি। থানা থেকে বেরিয়ে এসে বাড়ি ফেরার পথে শঙ্করকে শশধরবাবুর সেই ব্যাপারটা আবার বললাম।
এবার শঙ্কর একটু ভেবে নিয়ে বলল, শশধরবাবু ব্যাপারটা একদিনেই দেখেছিলেন তাই না? একটা কাজ করলে কেমন হয়, তুমি শশধরবাবুর সঙ্গে কথা বলো, আর একদিন হরিহরকে, তারপর না হয় তিনি নিজে গিয়ে ব্যাপারটা একবার দেখে আসুক। যদি সেরকম কিছু মনে হয় তারপরে না হয় দেখা যাবে। শঙ্কর একথা কেন বলল বুঝতে না পারলেও সেদিন শশধরবাবুর সঙ্গে সে ব্যাপারে কথা বললাম। তাকে যেতে বলার কথা শুনে তিনি বললেন, আপনার বন্ধু শঙ্করবাবু যখন বলেছে তখন কিছু একটা ভেবেই বলেছে, কিন্তু আমি ভাবছি এবার গিয়ে কি এমন কিছু দেখতে পাবো। যদি একবার চোর এসেই থাকে তাহলে চোর কি আবার আসবে? শঙ্কর আপনাকে কথাটা বলতে বলল তাই বললাম। আমারও মনে হয় আপনি একবার গিয়ে দেখেই আসুন। হরিহরকে সঙ্গে নেবেন না এবং তাকে জানাবেন না। আজ তো আর প্রয়োজন নেই, আপনি বরং কাল সকালের দিকে একবার যান, ভালো করে দেখবেন। সেদিন রাতে তো ভালো করে ঘুমই হলো না। একদিকে সেই কল্লোল হালদারের নিরুদ্দেশ, তার উপর শশধরবাবুর বাড়িতে এমন চোর ঢুকে আসা, সব কিছু মিলিয়ে কেমনভাবে মাথার ভেতরে সব কিছু ঘেটেছিল। রাত্রিবেলা ঘুমোতে ঘুমোতে দেখলাম একটা লোক, মাথায় লম্বা লম্বা চুল, মুখে খোঁচা খোঁচা দাড়ি, জেলের পেছন দিকে সেই সামান্য নিচু পাঁচিলটার ওপর দাঁড়িয়ে একটা হাতে লাঠি নিয়ে। তিনি লাঠিটা একবার এপাশে একবার ওপাশে করে খেলা দেখাচ্ছেন, যেন একটা দড়ির ওপর তিনি হাঁটছেন। আর নিচে জেলের সামনে দাঁড়িয়ে মুকুন্দবাবু হাততালি দিয়ে বলছেন, কল্লোল হালদার, তাড়াতাড়ি নিচে নেমে এসো, তাড়াতাড়ি নেমে এসো, খবরদার, খবরদার, উল্টো দিকে লাফিয়ে পড়ার চেষ্টা করলে কিন্তু আমি গুলি চালাতে বাধ্য হব। নেমে এসো শিগগিরই। কল্লোল হালদার হাসতে হাসতে বলছেন, আমায় গুলি চালিয়ে মারতে পারবেন না, আমি কিন্তু খুন করিনি, আমি আমার বন্ধুকে খুন করিনি, আমি শুধু ছুরিটা নিয়ে গেছিলাম। সেই দোষে আমায় ফাঁসিয়ে দিতে পারবেন না। আমি এখান থেকে চলে যাব আমি এখান থেকে। এমন সব দেখছি যেন বাস্তব। এমন সময় কোথা থেকে এসে উপস্থিত হয়েছে মুকুন্দবাবু। সেখানে তার হাতে একটা হাত করা ছিল। তিনি হাত করাটা কল্লোল হালদারের দিকে ছুঁড়ে দিতে যাবে, এমন সময় কল্লোল হালদার ঝাঁপিয়ে পড়ল পেছন দিকে। তার ঠিক পেছনের কাছেই দাঁড়িয়েছিল শঙ্কর। শঙ্করের সামনে এসে পড়তেই শঙ্কর সঙ্গে সঙ্গে খাপ করে ঘাড়ের কাছটা চেপে ধরে বলল, অনেক হয়েছে, আর নয়। একটা খুন করেছিস আর দুটো খুন কিছুতেই আমি করতে দেব না। ভোরবেলা থেকে ঘুম ভেঙে গেছিল। একটু সকাল হতেই কি মনে হলো শঙ্করকে টেলিফোন করলাম। শঙ্কর, কিছু খবর হলো? খবর একটা হয়েছে, তবে সেটা তেমন গুরুত্বপূর্ণ বলে মনে হলো না। কল্লোল হালদার ও বিমল মিত্রের সঙ্গে তাদের আরো দুজন সহযোগী ছিল, শশাঙ্ক চৌধুরী এবং তন্ময় দাস। তবে দুজনেই কিন্তু এখন সোজা পথে কারবার করেন না। তাদের কাজকর্ম, ব্যবসাপত্র সমস্ত কিছু নিয়ে একটা দ্বন্দ্ব রয়েছে। কল্লোল হালদার জেলে গিয়েছে প্রায় 2 মাস আগে। তার জেল হয়েছিল 7 বছরের, কিন্তু 2 মাসের মধ্যে তন্ময় আর শশাঙ্ক দুজনে মিলে নিজের কাজকর্ম সমস্ত কিছুই বদলে ফেলেছে। আর ওই বিমল মিত্রের ব্যাপারটা, কল্লোল হালদারকে ওই লোকটি চিনলেন কি করে? এই একমাত্র প্রত্যক্ষদর্শী যিনি দেখেছিলেন কল্লোল হালদারকে বাড়িতে ঢুকতে। একটা মজার কথা কি বলতো, এই যে লোকটি সাক্ষ্য দিয়েছিলেন সেই লোকটি হলেন তন্ময় দাসের পরিচিত। আমি শঙ্করের কথায় অবাক হয়ে গেলাম। এরপর শঙ্কর যে কথাটি বলল সে কথাটি অবিশ্বাস্য বলে মনে হলো। তবুও শঙ্করের কথার কোনো না কোনো একটা কারণ আছে। একটু পরেই শশধরবাবু টেলিফোন করলেন। তিনি উত্তেজিত গলায় বললেন, শান্তনুবাবু, কাল রাতে আবারও এসেছিল। ও সেই লোকটা এসেছিল কাল রাতে। দরজা খোলা ছিল না, কিন্তু কাল রাতে আমাদের দোতলার বাড়িটার উপরে ব্যালকনির কাছে কেউ যেন একটা আশ্রয় নিয়েছিল, তার প্রমাণ আছে। আজ সকালে আমি দেখেছিলাম, কিন্তু কে এসেছে বলুন তো, কিছু তো বুঝতে পারছি না।
আমার মনে হলো ব্যাপারটা যেন আমি বুঝতে পারছি, কিন্তু শশধর বাবুকে সেই মুহূর্তে কিছু বললাম না। বেশ, আপনার কথাটা সম্পর্কে আমি জানাবো, আপনি নিশ্চিন্তে থাকুন। যদি কেউ আপনার বাড়িতে এসে থাকে, সে আপনার বাড়িতে কোনো ক্ষতি করার জন্য আসছে না। কেন আসছে সে বিষয়ে আপনাকে আমি পরে বলবো। ব্যবসার ব্যাপারটা নিয়েও আপনার সাথে কথা বলার প্রয়োজন ছিল। কখন আসবো বলুন তো? আসলে 2 দিন আমি একটু ব্যস্ত থাকবো। আমি আপনাকে ফোন করছি, আমি আপনাকে জানিয়ে দেব কখন আসবেন। শশধরবাবু ফোনটা রাখতেই আমি ধপ করে বসে পড়লাম বিছানার ওপর। তাহলে কি শঙ্কর যেভাবে বলেছে সেইভাবেই মিলে যাচ্ছে সব কিছু? সমস্ত কিছু যদি এক সুতোয় গাঁথা হয়, তাহলে সব কিছু উদ্ধার করাটাও তো খুব একটা সহজ হবে না। আর দেরি না করে 10টার মধ্যে শঙ্করের বাড়ি পৌঁছে গেলাম। শঙ্কর তৈরি হয়েছিল। আমি পৌঁছতেই আমরা সোজা গিয়ে মিস্টার রায়ের কাছে গেলাম। মিস্টার রায় অনেকক্ষণ ধরে চুপ করে কি যেন ভাবছিলেন, তারপর বললেন, আপনার কথা যদি সত্যি হয় শঙ্করবাবু, তাহলে তো কল্লোল হালদার নির্দোষ। তাকে পরিকল্পনা করে ফাঁসিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আদালতের রায় হয়ে গেছে, সব কিছু মিটে গেছে। সেখানে সেখানে নতুন করে আবার সব কিছু আমরা কি করে করব? সমস্ত পরিকল্পনা করা আছে, তবে সব কিছুর জন্য প্রথমে কল্লোল হালদারকে ধরতে হবে। তার কাছে সমস্ত কথা না শুনে আমরা কিছুতেই কিছু করতে পারবো না। আর তার সঙ্গে সঙ্গে বাকিদেরকেও ধরা দরকার, তবে তারা কিন্তু এত সহজে কোনো কিছুই স্বীকার করবে না। থানায় তুলে এনে ফটোকে ভরে 3rd ডিগ্রি লাগালেই সব কিছু স্বীকার করবে। শঙ্কর হাসল। তারপর পরিকল্পনা মতো আমরা সেখান থেকে বেরিয়ে গিয়ে ঢুকলাম বিমল মিত্রের উল্টো দিকের বাড়িতে, যে লোকটি কল্লোল হালদারের বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল তার বাড়িতে। তার নাম জয়ন্ত চক্রবর্তী। তিনি আমাদের কথাবার্তা শুনে বললেন, দেখুন, আমি কিন্তু পুলিশকে একবারও বলিনি যে আমি কল্লোল হালদারকে খুন করতে দেখেছি। আমি শুধু তাকে ওই ঘরে ঢুকতে দেখেছিলাম, এটুকুই, তার বেশি আর কিছু নয়। সেদিন আপনার বাড়িতে আপনি ছাড়া আর কেউ কি ছিল? সেদিন আমার বাড়িতে আমি ছাড়া আর কেউ ছিল না। কেন বলুন তো? দেখুন, আপনার পরিচিত তন্ময় দাসের সঙ্গে আমাদের কথা হয়েছে। তন্ময় দাস বিমল মিত্র এবং কল্লোল হালদারের পরিচিত ছিল, সে কথা আপনি জানেন। তাদেরই আরেক বন্ধু শশাঙ্ক চৌধুরীর সঙ্গে আমাদের কথা হয়েছে, কিন্তু শশাঙ্কবাবু জানিয়েছেন যে আপনি তন্ময় দাসের প্ররোচনায় মিথ্যে কথা বলে ফাঁসিয়েছিলেন কল্লোল হালদারকে। শশাঙ্ক এই কথা বলেছে, কিন্তু কিন্তু এটা তো হতে পারে না। শশাঙ্ক এমন কথা বলতে যাবে কেন? কারণ শশাঙ্ক চৌধুরীর সঙ্গে একটা সমস্যা চলছিল, সে কথা আপনি তো জানেনই। শশাঙ্কের সঙ্গে তন্ময়ের সমস্যার কথা আমি জানি। কল্লোল হালদারের সঙ্গে ওদের 3 জনের সমস্যা হওয়ার পর থেকেই তো সেই সমস্যাটা শুরু হয়েছিল। আমি আর কি বলবো বলুন তো? সেদিন রাত্রে বিমল মিত্রের বাড়িতে কল্লোল হালদার ছুরি নিয়ে ঢুকলো, কিছুক্ষণ পরেও বেরিয়ে এলো। মৃতদেহ পাওয়া গেল পরদিন সকালে। আমি কিন্তু একবারও বলিনি যে কল্লোল হালদার খুন করেছে। আমি শুধু ওকে ঢুকতে দেখেছিলাম, সে কথাই বলেছিলাম। আমরা যখন কথা বলছি ঠিক তখনই জয়ন্ত চক্রবর্তীর বাড়ির কাজের লোকটিকে একবারের জন্য দরজার কাছে দেখলাম, তারপরেই আবার উধাও হয়ে গেল। শঙ্কর কী কারণে যেন মিস্টার রায়কে জয়ন্তবাবুর সঙ্গে কথা বলতে বলে কিছুক্ষণের জন্য বাইরে বেরিয়ে গেল। তারপরে আবার যখন ফিরে এলো, তখন শঙ্করের মুখে হাসি দেখা গেল। শঙ্কর সোজাসুজিভাবে জয়ন্ত চক্রবর্তীকে উদ্দেশ্য করে বলল, তন্ময় দাসকে বাঁচাবার চেষ্টা করে কিন্তু কোনো লাভই নেই, কিংবা তার সঙ্গে পরিকল্পনা করে কোনো কিছু করেও আপনার লাভ হবে না। কারণ তন্ময় দাস ইতিমধ্যেই পুলিশের কাছে ধরা পড়েছে এবং সমস্ত কথাই স্বীকার করেছে। আপনি মিস্টার রায়কেই জিজ্ঞাসা করতে পারেন। মিস্টার রায় অবাক হয়ে একবার ফোন করে সেদিকে তাকালো, তারপরে নিজেকে সামলে নিয়ে সামনে জয়ন্ত চৌধুরীকে বলল, তন্ময় দাস যে বিমল মিত্রকে খুন করেছে সে কথা আমরা জানতে পেরেছি। আপনি হচ্ছে সঙ্গে জড়িয়ে আছেন সে কথা তন্ময়বাবু বলেছেন। এখন ভালোই সত্যি কথা না বললে আপনাকেও কিন্তু এর সঙ্গে জড়িয়ে পড়তে হবে।
এই কথায় জয়ন্ত চৌধুরী কেমন যেন থতমত খেয়ে গেলেন। তারপর বললেন, বিশ্বাস করুন, আমি কিছু করিনি। সেদিন কল্লোল হালদার যে বাড়িতে আসবে সে কথা তন্ময় জানতো, আর তাই সন্ধেবেলায় সে আমার বাড়িতে এসেছিল। সেই আমায় জানলা খোলা রাখতে বলে। কল্লোল হালদার ও বাড়িতে গিয়ে সেখান থেকে বেরিয়ে আসার পরেই আবার তন্ময় বাড়ি থেকে বেরিয়ে যায় আর ওই বাড়িতে ঢুকে পড়ে। তারপর সেখান থেকে বেরিয়ে এসে আমার সঙ্গে আর কি একটু কথা বলেই চলে যায়। তখন তো আমি জানতাম না যে ওই বাড়িতে বিমল মিত্র খুন হয়ে গেছে। পরদিন সকালে যখন খবরটা পেলাম তখন তন্ময়দা আমাকে বারণ করেছিল সে রাত্রে যে এসেছিল এই কথা কাউকে না বলতে। তার মানে খুনটা কল্লোল হালদার করেনি, করেছিল তন্ময় দাস, আর সে কল্লোল হালদারকে ফাঁসাতে চেষ্টা করেছিল। কিন্তু কেন? এর কিছুদিন আগেই ওরা 4 জন মিলে একটা বড় চুরি করেছিল জয়ন্তপুরের কাছে। তারপর জিনিসপত্রের ভাগাভাগি নিয়ে 4 জনের মধ্যে মনোমালিন্য শুরু হয়। তারপর শশাঙ্ক আর তন্ময় নিজেদের মধ্যে সবকিছু গুছিয়ে নিলেও বিমল মিত্র আর কল্লোল হালদারের মধ্যে একটা ঝামেলা তৈরি হয়ে যায়। তারপর বিমল মিত্র খুন হয় আর কল্লোল হালদার চলে যায় জেলে। বাকি 2 জন মিলে সমস্ত টাকা পয়সা সবটাই আত্মসাৎ করে। সেই টাকা পয়সা দিয়ে ওরা ব্যবসাপত্র শুরু করে। আমায় অবশ্য মুখ বন্ধ রাখার জন্য কিছু টাকা ওরা দিয়েছিল, কিন্তু আমি অনুরোধ করছি আপনি আমায় বাঁচান। আমি সব সত্যি বলেছি। এত বড় একটা কাজ করে আমায় বাঁচান, তার সত্যি কথাটা বলেই দিই শঙ্করবাবু, তন্ময় দাস কিংবা শশাঙ্ক চৌধুরীর সঙ্গে আমাদের এখনো পর্যন্ত দেখা হয়নি, কিন্তু এইবার তোর কথায় ওদের সঙ্গে আমার কথা বলতেই হবে। আপনি যেমন মিথ্যে কথা বলতে পারেন, তেমন মাঝে মাঝে কথা বার করার জন্য আমাদেরকেও মিথ্যের আশ্রয় নিতে হয়। কিছু মনে করবেন না জয়ন্তবাবু। কথা বলেই আমরা 2 জন বাইরে বেরিয়ে এলাম। ততক্ষণে মিস্টার রায় নিজের কাজ করেছেন। বাইরে এসে বললাম, তুমি নিশ্চিত হালদার যেখানে লুকিয়ে আছে বললে ও সেখানেই লুকিয়ে আছে? আর যদি তাই হয় তাহলে দিনের বেলায় লোকটা যাচ্ছে কোথায়? তার কাছে লুকোনোর 2টো মাত্রই জায়গা আছে। একটা যে তাকে মুক্ত করে এনেছে, তার বাড়ি, আর দ্বিতীয় এমন কোনো একটা জায়গা যেখানে চট করে কারো নজর পড়ে না। সে পরপর 2 দিন এক জায়গায় থাকতে পারে। কল্লোলবাবু আর সকাল থেকে ওইখানে আছে সে কথা বলেছেন, অর্থাৎ আজকের দিনটা তার থাকার কথা ওই লোকটির বাড়িতেই। মিস্টার রায় জয়ন্ত চৌধুরীকে থানায় চালান করতে চলে গেলেন। আমরা আবার গিয়ে পৌঁছলাম সেই লোকটির বাড়িতে যে কল্লোল হালদারের সঙ্গে থানায় দেখা করতে যেত। আজ দরজায় ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু লোকটি দরজা খুলল না। কি চাই? আমরা থানা থেকে আসছি। থানা থেকে এসেছি কথাটা শুনে লোকটার সঙ্গে সঙ্গে দরজাটা মুখের ওপর বন্ধ করে দিয়েছিল, কিন্তু তার আগেই শঙ্করের এক ধাক্কায় দরজাটা খুলে গেছে। লোকটা ছিটকে গিয়ে পড়ল। ঠিক তখনই ঘরের ভেতর থেকে একটা শব্দ হওয়ার সঙ্গে সঙ্গেই পেছনের দরজা খুলে কেউ বাইরে বেরিয়ে গেল। শঙ্কর বলে উঠল, কল্লোলবাবু পালাবেন না, আপনি পালিয়ে কোথাও যেতে পারবেন না। জেল থেকে পালিয়ে এইভাবে পালিয়ে পালিয়ে বাঁচাও যায় না। আপনি আপনি বিশ্বাস করুন বা না করুন, আমরা কিন্তু সত্যিটা জানি। বিমল মিত্রকে আপনি খুন করেননি, সেটা আমরা এখন সকলেই জানি। যতক্ষণে আমরা ছুটে এসেছি পেছনের দিকে, পাঁচিলের কাজ পর্যন্ত পৌঁছে গেছে সেই লোকটি। আমি অবাক হয়ে দেখলাম সেদিন স্বপ্নে দেখেছিলাম যেমন, লম্বা চুল, লম্বা দাড়ি, একটি লোক, গায়ে একটা পাতলা সাদা রঙের জামা, পরনে ফুল প্যান্ট, তীক্ষ্ণ চোখে তাকিয়ে রয়েছে শঙ্করের দিকে। আপনি ওদের লোক, তাই না? ওদের সঙ্গে কথা বলে এসেছেন? আমি পালিয়ে যাব কোথায়? আমি তো জেল থেকে বেরিয়েছিলাম ওদের 2 জনকে মারবো বলে। আমি খুন না করে যখন অপরাধী হয়েছি তখন কিন্তু আমার বন্ধু বলাই বলল ফোন করে কোনো লাভ হবে না। সত্যি তো একদিন সবার সামনে আসবে। আমি ওকে এটাও বলেছিলাম, শঙ্করবাবু যখন এই কেসটা হাতে নিয়েছে তখন তিনি সত্যি সবকিছুই খুঁজে বার করতে পারবে। তবুও ভয় পেয়েছিল,
তাই আমায় বলেছিল আপনি আসলে ও যাতে পালিয়ে যেতে পারে সেই ব্যবস্থা করতে। কল্লোল হালদারের চোখে মুখে একটা হাসি খেলে গেল যেন। সে সঙ্গে সঙ্গে প্রাচীরের দিক থেকে আমাদের দিকে এগিয়ে এসে দুটো হাত সামনে বাড়িয়ে বলল, কখনো জেলে যেতে হবে সে কথা ভাবতে পারিনি। সার্কাসটা বন্ধ হয়ে যাওয়ার পর দিশেহারা হয়ে পড়েছিলাম। বলাই বলেছিল কিছু একটা হয়ে যাবে, কিন্তু কি করে যে তন্ময়, শশাঙ্ক আর বিমলের পাল্লায় পড়েছিলাম। ভালো মানুষও মাঝে মাঝে নানা কারণে খারাপ পথে চলে যায়, কিন্তু আপনি যে পালাবার চেষ্টা করলেন না এবং আমাদের কাছে ধরা দিলেন, এর জন্য আপনার শাস্তি যাতে অনেকটা কম করা যায় সে ব্যবস্থা আমি করব। সবকিছু ঠিক ছিল শঙ্করবাবু, সবকিছুই ঠিক ছিল, কিন্তু চুরি করার পর চোরাই মালের ভাগাভাগি নিয়ে যখন বিমলের সঙ্গে তো ঝামেলা হলো, তখন আমি বিমলের পক্ষ নিলাম। আর সেটাই ভুল হলো জানেন। ওরা তখন আমায় কিছু না বললেও পরে আমায় এমন ভাবে বুঝিয়ে দিল যে বিমলই হচ্ছে আসল কালপেট, তার জন্যই এত কিছু হয়েছে। সেদিন সন্ধ্যেবেলা ছুরিটা সঙ্গে নিয়ে গেছিলাম ওই বাড়িতে, ভেবেছিলাম প্রতিরক্ষার জন্য ছুরিটা কাজে লাগবে, কিন্তু বিমলের সঙ্গে কথা বলে যখন বুঝতে পারলাম বিমল আসলে কিছুই করেনি, সব কাজ ওরাই করেছে, তখন সেখান থেকে চলে এলাম। আসার আগে ভুল করে ছুরিটা নামিয়ে রেখে এসেছিলাম, আর সেটাই ভুল হয়ে গেল। কিন্তু জেল থেকে পালাবেন কি করে? লাঠির সাহায্যে। সেই লাঠিটা নিশ্চয়ই আপনাকে আপনার বন্ধু এই বলাইবাবুই এনে দিয়েছিলেন। শঙ্করের কথায় শুধু আমি নয়, সেখানে উপস্থিত আরো 3 জন অবাক হয়ে গেল। শঙ্কর হাসতে হাসতে বলল, যে লোকটা ট্র্যাপিজের খেলা দেখাতে পারে, দড়ির উপর হাঁটতে পারে, এমনকি লাঠি নিয়ে লাঠির উপর ভর করে সে অনেকটা দূর লাফিয়ে পড়তে পারে, এই লোকটার পক্ষে মানুষ সমান উঁচু আছে এমন একটা লাঠিতে ভর করে ওপরে যাওয়াটা কোনো ব্যাপারই নয়। বলাইবাবু জানতো দুপুরে ঠিক খাওয়া দাওয়ার সময় আপনি কোথায় থাকবেন, কারণ তার আগের দিনই বলাইবাবু আপনার সঙ্গে দেখা করেছিলেন। যখন সবাই খেতে ব্যস্ত সেই সময় খাবার নিয়ে আপনি খাবার ঘরের বদলে সেখানে চলে আসেন এবং আপনার ইশারা শুনে বলাইবাবু লাঠিটা ছুঁড়ে দিয়েছিলেন। ভেতরে কেউ কিছু বুঝে ওঠার আগেই আপনি লাঠির উপর ভর করে ওপারে চলে যান এবং লাঠিটাকেও উল্টো দিকে নিয়ে চলে যান। আমি জেলের ভেতরে পাঁচিলের গায়ের কাছে এবং ওই জায়গাটার বাইরের দিকে, মানে ওই পুকুর পাড়ের দিকে লাঠির একটা খোঁচাও পেয়েছিলাম। সব কিছুই পরিষ্কার হয়ে গেছিল যে লাঠি নিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়া যাবে না, তাই লাঠিটা জলের মধ্যে ফেলে দিতেই হয়েছিল আপনাকে। ওই লাঠি দেখে বুঝতে পেরেছিলাম এই লাঠি কোনো সাধারণ লাঠি না, লাঠি খেলার ব্যবহার করা লাঠি। আমি জানতাম যা করছি তা সবই ভুল করছি, কিন্তু কল্লোলকে সত্যি প্রমাণিত করার জন্য তাকে বাইরে আসতেই হতো। ভেবেছিলাম কিছুদিন ওকে লুকিয়ে রাখবো, তারপর তন্ময় দাস এবং শশাঙ্ক চৌধুরীর সঙ্গে কথা বলে তাদের আসল সত্যি কথা বলতে বাধ্য করব। কিন্তু তার আগেই যে পুলিশ এবং আপনারাও ওর পিছনে চলে আসবেন সে কথা আমি বুঝতে পারিনি। কিন্তু আমরা যেদিন এখানে এসেছিলাম সেদিন তো কল্লোল এখানে ছিলেন। নন্দনপুরে শশধরবাবুর এত বড় একটা পুরনো পরিত্যক্ত বাড়ি থাকতে অন্য কোথাও থাকার প্রয়োজন হয় না, তবে এক জায়গায় একদিনের বেশি থাকলে সমস্যাও হতে পারে, তাই সেখান থেকে এখানে চলে আসেন কি, তাই তো? কল্লোল হালদারের মুখে এবার একটা হাসি দেখা গেল। তিনি বললেন, শঙ্করবাবু, আপনাকে মানতেই হবে যেখানে কেউ ধরতে পারেনি সেখানে আপনি ঠিক ধরে ফেললেন। হ্যাঁ, প্রথমে 2 দিন ওখানেই লুকিয়েছিলাম, কিন্তু তারপরেও যখন দেখলাম ওই বাড়িতে লোক গিয়েছে তখন সেখান থেকে এখানে চলে এলাম। আবার একদিন পরে ওখানে ছিলাম, আজ রাত বাদ দিয়ে কাল সকালে আবার ওখানে চলে যাওয়ার কথা ছিল। কিন্তু আজ রাতে ঘরে না থেকে ব্যালকনিতে কেউ ছিল বলে জানিয়েছিলেন। আপনি ব্যালকনিতে ছিলেন? ব্যালকনিতে থাকার চিহ্ন লোককে কি করে বুঝতে পারলো জানি না, তবে হয়তো বস্তা পেতে শোয়ার জন্য বস্তাটা দেখে বলেছে। কুকুর বেড়ালো তো মাঝে মাঝে ব্যালকনির উপর উঠে বসে,
আমি ভেবেছিলাম তাতেই হবে, কিন্তু ওই লোকটির চোখ নেহাত খারাপ নয়। রাতের বেলা খাবার জন্য একটা পাউরুটি নিয়েছিলাম, সেই পাউরুটির প্যাকেটটাই তুলতে ভুলে গেছিলাম অন্ধকারের মধ্যে, আর তাতেই হয়তো। আইন মাঝে মাঝে ভুল করে ফেলে, কল্লোলবাবুকেও সেই ভুলের জন্য শাস্তি পেতে হয়। সাধারণ মানুষদের জন্য কিন্তু আইন মাঝে মাঝে অসহায় হয়ে পড়ে। আসলে নির্দোষদের যেমন শাস্তি না হয়ে যায়, এমনভাবে অপরাধী যেন ছাড়া না পায়, এই নিয়মটা মানতে গিয়ে আইন মাঝে মাঝে গণ্ডগোল করে ফেলে। তবে চিন্তা নেই, আপনার শাস্তি হবে, তবে খুনের জন্য নয়, চুরির জন্য শাস্তি হবে। তবে আপনি আর তন্ময়বাবু মিলেই যে সমস্ত কিছু আত্মসাৎ করেছেন সে খবরটা আমাদের কাছে আছে, তাই খুব একটা সমস্যা হবে বলে আমার মনে হয় না। হালদার আমাদের সামনে শঙ্করের পায়ের ওপর হুমড়ি খেয়ে পড়তে যাচ্ছিল। শঙ্কর তাকে খপ করে ধরে ফেলল, তারপর বলল, আইন অপরাধীকে শুধরে যাওয়ার একটা সুযোগ দেয়। আপনিও মনে করুন একটা সুযোগ পেয়েছেন, তবে এই সুযোগটাকে কাজে লাগাবেন। মিস্টার রায়, অনেক কাজই এখনো বাকি আছে। আমরা তবে এখন আসি, আপনি বাকি কাজটা সামলে নিন। এতক্ষণ আপনারা শুনছিলেন লেখক সুকান্ত দাসের কলমে গোয়েন্দা শঙ্কর সিরিজের গল্প আসামি হত্যা রহস্য। তাহলে গল্পটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। কমেন্টে জানান আপনাদের মতামত। আজকের গল্প পাঠে আমি কৌশিক, এছাড়াও অন্যান্য চরিত্রে বুবাই, অতনু, সৌরভ, অঙ্কন, কৃষ্ণেন্দু, রূপম এবং অভিষেক, প্রচ্ছদে পিয়ালি এবং আবহতে ইয়ন। খুব শীঘ্রই আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন, গল্পে থাকুন।